আজকের গল্পের নাম আশীর্বাদ। ও বড় মা, তোমার নাতনি এসে গিয়েছে। তাই নাকি? ওরা কোথায়? মন্দিরে ঠাকুর প্রণাম করছে। ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আরে মিতুন মা, নতুন জামা পরে তোমাকে কি মিষ্টি লাগছে। তুমি কোথায় ছিলে ঠাকুমা? নিজের ঘরে একটু কাজ করছিলাম। না মা, ঠাকুরের সামনে প্রণাম করে না। চলো বাইরে যাই। তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি, অনেক বড় হও, প্রকৃত মানুষ হও। মহারাজকে প্রণাম করেছ? হ্যাঁ ঠাকুমা। ঠিক আছে, চলো আমার ঘরে। ঠাকুমা, তুমি একটা ঘরেই থাকো? এ কি, তুমি চৌকিতে শো? বাড়ির থেকে তো একটা খাট আনতে পারো। হ্যাঁ, তা পারি, তবে এখানে থাকতে হলে এখানে যা আছে তাই ব্যবহার করতে হবে, বিলাসিতা করা চলবে না। কুণাল কুহেলি, তোরা দাঁড়িয়ে রইলি কেন? বস। কুণাল বলল, ঘরটা তোমার ছোট হলে কি হবে মা, তোমার ঘরে ঢুকে মনটা কেমন যেন শান্তিতে ভরে গেল। আচ্ছা ঠাকুমা, ঘরের পর্দা, বিছানা চাদর, টেবিল ক্লথ, চেয়ারের ঢাকনি সব সাদা কেন? এটাও কি নিয়ম? না রে মা, সাদাটা আমার ভালো লাগে তাই। এই সাদার মধ্যে কি সুন্দর সুতার কাজ, কে করেছে গো? আমি। তুমি এত সুন্দর কাজ জানো? ওসব কথা রাখো, তোমার জন্য পায়েস করেছি। ও মা, ঠাকুমা তুমি দাদুর ফটোর সামনে পায়েস দিয়েছো কেন? পারে, তোমার আজ জন্মদিন, দাদু পায়েস খাবে না? কুহেলি, তুমি তো পায়েস পছন্দ করো না, তুমি কি খাবে? হ্যাঁ মা, অল্প করে দাও। কতদিন পরে এত ভালো পায়েস খেলাম, মা আমাকে আরেকটু দাও না। তোর না সুগার আছে কুণাল, অনেকটা দিয়েছি, আর খাস না। ঠাকুমা জানো, মনে হচ্ছে ক্ষীরের পায়েস খাচ্ছি। মিতুন, সন্ধ্যাবেলা তোমার বান্ধবীদের আসতে বলেছ? হ্যাঁ, অনেক লোক আসবে। বাবা খুব বড় একটা কেকের অর্ডার দিয়েছে। তুমি যাবে না ঠাকুমা? হ্যাঁ মা, তুমি কিন্তু যেতে পারতে। আমি কুণালের দিকে কড়া চোখে তাকিয়ে মিতুনকে বললাম, না মা, সন্ধ্যার সময় বেরোনো আমার অসুবিধা। আমি তোমার জন্মদিনে ঠাকুরের কাছে পুজো দিয়েছি, তোমাকে পায়েস খাওয়ালাম, আর আজ দুপুরে মন্দিরে যারা থাকে তাদের খাওয়ার ব্যবস্থা করেছি। মা, এত পয়সা খরচ না করলেই পারতে। তোমার থেকে তো পয়সা চাইনি কুণাল, ঠাকুমা নাতনির মাঝখানে নাইবা ঢুকলে। কুহেলি, তোমার মা আসেননি? হ্যাঁ, মা গতকাল এসেছে, শরীরটা ভালো নেই তাই এলো না। কেন, অনিতার কি হয়েছে? কয়েকদিন ধরে জ্বর চলছিল, তাই শরীরটা দুর্বল। তোমার মাকে তো তোমাদের কাছে এনে রাখতে পারো, তার তো কোনো ছেলে নেই, তুমি ছাড়া তাকে দেখবে কে? মাকে বলেছিলাম, মা বলে ঘরের অসুবিধা হবে, তাছাড়া মিতুন বড় হচ্ছে, ওরও আলাদা ঘরের দরকার। তোমার মার জন্য তো আগে থেকেই তোমরা উপরে একটা ঘর করে রেখেছো অ্যাটাচ বাথরুম দিয়ে, আর নিচের তলায় ঘর যেটাতে আমরা থাকতাম ওটা মিথুনের পড়াও ঘর করে দাও, আর উপরে 3টা ঘরে তোমরা 3জন থাকবে। মা, আপনি কিন্তু এটা ভালো কথা বলেছেন, দেখি মাকে বলে রাজি করাতে পারি কিনা। মা, তাহলে তুমি যখন আমাদের ওখানে যাবে তখন কোথায় থাকবে? কেন, ঠাকুমা আমার সাথে থাকবে। কুণাল, আমাকে নিয়ে ভেবো না, তোমার ওখানে গিয়ে আমি কখনো থাকবো না। তোমাদের যখন দেখতে ইচ্ছে করবে এখানে চলে আসবে, আর আমার দরকার হলে দেখা করে চলে আসবো। ঠিক আছে, এবার তোমরা এসো, 1টা বেজে গেছে, এখানকার বাচ্চাদের খাওয়ার সময় হয়ে এলো। ওরা চলে যাওয়ার পর
সারাদিনের কাজকর্ম সব কিছু সেরে রাত 9:30টার সময় ঘরে এলাম। এখানে রাতে 9টার মধ্যে খাওয়া দাওয়া শেষ হয়, 10টার মধ্যে সকলকে লাইট নিভিয়ে শুয়ে পড়তে হয়। সকাল 4টায় উঠে সকলে আবার পড়াশোনা শুরু করে। আমি 9:30টায় বাচ্চাদের ঘরে ঘুরে আসি, দেখি কারো কোনো কিছু দরকার আছে নাকি, তারপর নিজের ঘরে আসি। এটা অবশ্য আমাকে কেউ বলেনি, আমি বাচ্চাগুলোকে ভালোবাসি, তাই নিজের থেকেই ওদের দেখাশোনা করি। চেয়ারটা টেনে নিয়ে বসলাম। এই যে কর্তামশাই, তোমার নাতনির এই ঘর ছোট দেখে খারাপ লেগেছে। তুমি দেখলে অবশ্য তোমারও খারাপ লাগতো। তুমি অফিসার ছিলে বলে বিয়ের পর থেকে কত বড় বাড়িতে থেকেছি। তবে বিশ্বাস করো, আমি খুব শান্তিতে আছি। তোমার পেনশনের টাকা আর LIC থেকে যে টাকাগুলো পেয়েছি তা ফিক্সড করে তার থেকে যে সুদ পাই তাতে আমার খুব ভালো মতো চলে যায়। আসলে এখন ওষুধ ছাড়া আর কোনো কিছুতে তেমন খরচা নেই। জানো তো আমার সবচেয়ে খুশি কিসে? ছেলেদের থেকে 1 পয়সাও আমাকে নিতে হয় না। যাক, শুয়ে পড়ি, 10টা বাজতে চললো, লাইট নেভাতে হবে। আমি বাড়ির একমাত্র মেয়ে ছিলাম। বিয়ে হলো শ্বশুর শাশুড়ি 2 ননদ নিয়ে ভরা এক পরিবারে। ভালো মন্দ মিশিয়ে সকলকে নিয়ে খুবই আনন্দে সংসার করেছি। আমি রান্না জানতাম না, শাশুড়ি মা আমাকে নিজের হাতে সব শিখিয়েছিলেন। আর বড় ননদ আমার থেকে 1 বছরের ছোট ছিল, ওর সাথে আমার সম্পর্কটা ছিল বন্ধুত্বের। এরপর আমার 2 ছেলে হলো, কুণাল আর কুন্তল। এই এতগুলো লোকের ভরণ-পোষণের জন্য একমাত্র রোজগেরে ছিল আমার স্বামী। তার উপর অফিসার বলে বাইরে ঠাটবাট বজায় রাখতে হতো। তাই রোজগার ভালো হলেও মাস শেষে হাতে খুব একটা পয়সা থাকতো না। এরপর 2 ননদের বিয়ে দিতে গিয়ে যে লোন হয়েছিল তা শোধ করতে না করতেই ছেলেরা বড় হয়ে উঠছিল, তাদের পড়াশোনার খরচ বেড়ে গিয়েছিল। 2 ভাই 2 বছরে ছোট বড়। আমরা থাকতাম আলপুরদুয়ার জংশনে। বড় ছেলে ইসলামপুরে একটা বড় কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে চলে গেল। ও ওখানে একা থাকে বলে 6 মাসের মধ্যে ওর বিয়ে দিয়ে দেওয়া হলো। বৌমাও বাড়ির একমাত্র মেয়ে, ওর বাবা মারা গিয়েছেন। আর ছোট ছেলে মেরিন ইঞ্জিনিয়ার, ও বাইরে বাইরেই বেশি থাকে। ছোট ছেলেরও বিয়ে হয়ে যায় ওর নিজের পছন্দ করা মেয়ের সাথে। ওরা কলকাতায় থাকে। ছোট বৌমারা 1 ভাই 1 বোন, দাদা বিদেশে থাকে। সব কর্তব্য শেষ করার পর ওদের বাবার আর 1 বছর চাকরি ছিল। আমাদের জমা টাকা কিছুই ছিল না, খালি ওনার নামে 5 লাখ টাকার একটা LIC ছিল। আমাকে বলেছিল, অঞ্জলি, তোমার জন্য তো কিছু রেখে যেতে পারলাম না, আমার মৃত্যু হলে LICর এই টাকাটা আর আমার পেনশনের থেকে যে টাকা পাবে আশা করি তাতে তোমার চলে যাবে। তাছাড়া তোমার 2 হাত 2টি ছেলে তো রইলই। আজ তোমার কথাই ঠিক হয়েছে, তোমার ওই টাকাতেই আমার চলছে, ছেলেদের থেকে কিছু দরকার পড়ছে না। আশীর্বাদ করো ওদের সাহায্যের জন্য কোনো দরকার না পড়ে। রিটায়ার করার পরও বলেছিল, চলো বড় খোকার কাছে গিয়ে থাকি, ও তো দোতলা বাড়ি বানিয়েছে, থাকার অসুবিধা হবে না। আমি আপত্তি জানিয়েছিলাম, এখন থেকে কারো বোঝা হতে চাই না, যখন কোনো উপায় থাকবে না তখন থাকবো। কেন, তোমাকে বড় খোকা কিছু বলেছে? ও তো তোমার খুব ন্যাওটা ছিল, মা ছাড়া তো কিছুই বুঝতো না। হ্যাঁ তা ছিল, তবে তখন প্রয়োজন ছিল, এখন বড় হয়ে গিয়েছে। তবে এটা বেশিরভাগ সন্তানদের ক্ষেত্রেই হয়ে থাকে, কুণালকে আমি দোষ দিচ্ছি না। তাছাড়া এখন তুমি রিটায়ার করেছো, কাজ নেই, এখন পরিচিত বন্ধু বান্ধবদের সাথে থাকাটাই ভালো।
কুনালের ওখানে কাউকে তো তুমি চেনো না। মাঝখানে আবার মানুষটা তাল তুললো, চলো কলকাতায় কুন্তলের ওখান থেকে ঘুরে আসি। তার মানে ও তো বেশিরভাগ সময় বাইরে থাকে। আরে সেটা তো জানি আমি, ছোট খোকাকে ফোন করে জেনে নেব ও কবে কলকাতায় আসবে, সেই সময় আমরা মাসখানেকের জন্য ঘুরে আসব। আচ্ছা সে হবে এখন বাজারে যাও, নাহলে রান্না করতে দেরি হয়ে যাবে। জানো অঞ্জলি, সেদিন মথুরবাবু বলছিলেন আপনার 2 ছেলে এত ভালো চাকরি করে আর আপনারা ভাড়া বাড়িতে থাকেন। তুমি কি বললে? তুমি আমাকে যা বলেছো তাই বলেছি, তোমার জেদের জন্য ছেলেগুলো যে আছে তুমি যেতে চাও না, তোমার জন্য না সবাই ছেলেগুলোকে খারাপ ভাবে। না, ভাববে না। তোমার ছেলেরা, বিশেষ করে বড় ছেলে তো আসে, সবাই ভাববে মাই ভালো না, যেতে চায় না। অনেক হয়েছে, যাও এবার। লোকটা বাজারে যাওয়ার পর ভাবলাম, মানুষটা পরিবারের দিকে তাকিয়ে নিজের জন্য কিছুই ভাবেনি, তাই সংসারে ঘোর প্যাচ বুঝতে পারে না। আজ কত বছর হলো রিটায়ার করেছে, কিন্তু কুণাল একবারও বলেনি আমার বাড়ি থাকতে তোমরা ভাড়ে বাড়িতে থাকবে কেন। একবার কুন্তলকে বলেছিলাম, সেই বিয়ের পর একবার কলকাতায় গিয়েছি, আমার খুব যেতে ইচ্ছা করে, ভাবছি তোর ওখানে মাসখানেক থেকে আসব। কুন্তল যেন চমকে উঠল, কী যে বলো না মা, দিয়া ওর বাবা মা বাচ্চাদের নিয়ে পারে না, তার উপর আবার তোমরা। আর আমি তো অনেক দিন পর পর আসি, তখন আমি ফ্যামিলি নিয়ে এদিক ওদিক যাই, ওদের একটু সময় দিই, তাছাড়া আমি তো এখানে আসি। সেদিন জানতে পারলাম যে কুন্তলের ফ্যামিলির মধ্যে আমরা পড়ি না। যাক, দুজন দুজনকে নিয়ে বেশ ভালোই চলছিল। ছন্দপতন ঘটল যখন ওনার স্ট্রোকে বাঁ দিকটা প্যারালাইজড হয়ে গেল। ছেলেরা ছুটে এসেছিল, বড় ডাক্তার দেখিয়েছে। 10 দিন পরে যখন নার্সিংহোম থেকে ছেড়ে দিল, তখন ডাক্তার বললেন আমাদের যা করার করেছি, বাকিটা ফিজিওথেরাপি করতে হবে। 6 মাস হয়ে গেল, কোনো উন্নতি নেই, অথচ ফিজিওথেরাপি একদিনও বাদ যায়নি। আসলে মানুষটা মনে মনে ভেবে নিয়েছে তিনি আর কোনোদিনই ঠিক হবেন না, তাই ইচ্ছা শক্তিটাও নেই। এর মধ্যে বড় ননদ রানু এলো। ওর স্বামী মারা গিয়েছে, ছেলের কাছে থাকে, স্বামীর প্রচুর টাকা রেখে গিয়েছে। আর ছোট ননদ 2 বছর হলো মারা গিয়েছে। একিরে বৌদি, তোর কি চেহারা হয়েছে? এরপর তো তুই অসুস্থ হবি। 2টি উপযুক্ত ছেলে থাকতে তাদের কাছে থাকিস না কেন? ধীরে বন্ধু, ধীরে। ছেলেরা বলে না, তাই নিজে যেভাবে পারছি করছি। তবে ছেলেরা টাকা পয়সা দিচ্ছে, আর আয়ার কাছে তোর দাদা কিছু করবে না, তাই আমাকে করতে হচ্ছে। কুন্তলের কাছে তো সম্ভব নয়, তবে কুণালের কাছে তোমাদের থাকার ব্যবস্থা করে তবেই আমি এখান থেকে যাব। দেখ রানু, তো যা খুশি কর, আমার সামনে কিচ্ছু বলবি না। পরের সপ্তাহে কুণাল এলে রানু বলল, তোর মার যা অবস্থা, তাতে তো ওই অসুস্থ হয়ে পড়বে। তখন কিন্তু তোর বউকে 2টো অসুস্থ মানুষকে দেখতে হবে, এখনই তুই ওদের নিয়ে যা। তাছাড়া পাড়ায় তো সবাই তোদের নামে ছি ছি করছে, বিশেষ করে তোকে। দেখি পিসি, কুহেলির সাথে কথা বলে কি করা যায়। রানু থাকতেই আমরা কুণালের বাড়ি গেলাম। নিচতলার বড় ঘরটায় আমাদের থাকার ব্যবস্থা হলো। মাঝের ঘরে ওদের অদরকারি জিনিস রয়েছে, আর বাইরের ঘরটা ছেলের কাজের ঘর। ওদের রান্নারও কাজের বউ আছে। দুপুর ও রাতের খাবার নিচে কেউ না কেউ দিয়ে যায়। আমি আমার গ্যাসে চা জল খাবার এসব করে নিই। বাপের ছেলের কাছে এসে খুশি, আর আমি মাথার উপর কেউ আছে বলে নিশ্চিন্ত হলাম। ছেলে বৌমা রোজ না এলেও নাতনি 2 বেলা করে রোজ দেখা করে যায়।
রানু এখানে আসার পর 4 দিন থেকে চলে গিয়েছে। একদিন রানু উপর থেকে এসে বলল, জানিস তোর বউ তার মায়ের জন্য উপরের একটা ঘর আলাদা করে রেখেছে। জানি, কুণাল বলেছিল ওনার তো ছেলে নেই, আমাকেই তো দেখতে হবে। বাবা, কি কথা! আচ্ছা বৌদি, কুণাল তো খুব ভালো ছেলে ছিল রে। আমরা বলতাম একদম দাদার মতো হবে। এখন দেখছি নিজের বাবা মার চিন্তা নাই, শাশুড়ির জন্য চিন্তা। আসলে তোর বউটাই খারাপ। দেখ রানু, অন্যের মেয়ের নামে দোষ দিবি না। ওকে আমি পেটে ধরিনি। যাকে জন্ম দিয়ে মানুষ করেছি, আমাদের কথা ভাববে সেই। এভাবে কয়েক মাস কেটে গেল। একদিন কুহেলি নিচে এসে বলল, মা, আপনাদের দুবেলা খাবার আপনি ওপর থেকে নিয়ে আসবেন। রান্নার বউ 2 সপ্তাহ আসবে না। দ্বিতীয় দিন যখন খাবার আনতে উপরে যাচ্ছি, তখন কুহেলির গলা, আমার এই গোষ্ঠীর রান্না করে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তোমার ভাই মাঝে মাঝে টাকা পাঠিয়ে কর্তব্য শেষ করছে, আর যত বোঝা আমাদের ঘাড়ে। কুণাল বলল, ঠিক বলেছ, দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে। রাতে খাবার আনতে গিয়ে দেখলাম স্বামী স্ত্রী দুজনেই রয়েছে। কুহেলিকে বললাম, তোমার একার উপরে খুব চাপ পড়েছে, আমাকে একটু বাজারে ব্যবস্থা করে দিও। কাল থেকে আমাদের রান্নাটা আমি নিজেই করে নেব। আর তোমাদের কাজের মেয়েকে বলেছি আমাকে একটা লোক ঠিক করে দিতে, কারণ উপর নিচ করতে করতে মেয়েটিরও চাপ পড়ে যায়। ওদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে এলাম। এরপর একদিন কুণাল যখন অফিস যাচ্ছে, তখন ওকে বললাম, আমার বাজার কিছু নেই, কাল একটু বাজার করে দিস। আর তোর বাবার এই ওষুধগুলো লাগবে, ফেরার পথে নিয়ে আসিস বলে ওষুধের প্রেসক্রিপশনটা ওর হাতে দিলাম। সন্ধ্যায় ছেলের আওয়াজ পেয়ে বললাম, ওষুধটা এনেছিস? একটু মেজাজ নিয়ে বলল, আনলে তো দেখতেই পেতে। আচ্ছা, ওষুধের দোকান তো কাছেই, নিজে গিয়েও তো আনতে পারো। ঠিক আছে বলে ঘরে চলে এলাম। পরদিন কাজের মেয়েটি এলে তাকে বাড়িতে রেখে আমি একটা টোটো নিয়ে ওষুধের দোকানে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ তৈরি রাখতে বলে বাজারে গিয়ে বাজার করে ফেরার পথে ওষুধ নিয়ে এলাম। ভাবলাম, কুণাল খারাপ কিছু বলেনি তো, এটুকু তো নিজেই করতে পারি। মনে মনে ঠিক করলাম, খুব প্রয়োজন ছাড়া আর কাউকে বিরক্ত করব না। 3 দিন পরে কুহেলি এসেই বলল, তোমার কি ওষুধ লাগবে, তোমার ছেলে জানতে চাইল। আমার 1 মাসের ওষুধ আনা আছে, বলে দিও। মাসখানেকের মধ্যে রাত 9টার পর ওনার খুব শ্বাসকষ্ট শুরু হলো। সেদিন কুণালদের বাইরে নেমন্তন্ন ছিল। অবস্থা খারাপের দিকে তখন কুণালকে ফোন করার পর ওরা আস্তে আস্তেই সব শেষ। কুন্তল সে সময় কলকাতায় ছিল, ছেলের পরীক্ষা, তাই একা এলো। রানুও চলে এলো। ছেলেরা আমার সাথে অসহ্য পালন করতে চেয়েছিল, আমি ওদের উপরে করতে বলে দিলাম। সাথে এটাও বলে দিলাম, আমার জন্য কিচ্ছু ভাবতে হবে না, রানু আছে, ওই সব ব্যবস্থা করে দেবে। রানু মৎস্যমুখের পরে চলে যেতে চেয়েছিল, আমার দরকার বলে ওকে আরও কিছুদিন আটকে রাখলাম। কুন্তল যাওয়ার সময় 10,000 টাকা দিতে চেয়েছিল, বললাম এখন দরকার নেই, আর আমাকে কোনো মানি অর্ডার করবে না, যদি কখনো টাকার দরকার হয় চেয়ে নেব। এরপর LIC ছেলেটিকে ফোন করে সব বলে দিলাম। ওই ছেলেটি পরে আমার টাকাটা ফিক্সড করে দিয়েছিল। এখান থেকে 5 কিলোমিটারের ভিতরে একটা রামকৃষ্ণ মিশন আছে। আগে ওদের বাবার সাথে অনেকবার গিয়েছি। ওখানকার মহারাজের সাথে আমাদের আলাপ রয়েছে।
আমরা যখন যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী ওখানে আমরা টাকাও দিতাম। আমি রানুকে নিয়ে ওখানে গেলে মহারাজ চিনতে পেরে ঘটনাটা কিভাবে হলো জানতে চাইলে সব বললাম। মহারাজকে বললাম, আপনার এখানে 10 থেকে 12 জন গরিব ছাত্র 5 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করে না? হ্যাঁ, তবে এখন 15 জন থাকে। আচ্ছা, আপনার এখানে একটা অ্যাটাচ বাথরুম দিয়ে ঘর আছে না? হ্যাঁ। তাহলে আপনার কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনি আমাকে এখানে থাকতে দিন। কিন্তু মা, আমি তো জানি যে তোমার 2 জন সুপ্রতিষ্ঠিত ছেলে আছে, তবে এখানে কেন? না, সেরকম কোনো ব্যাপার না, আমি তো বড় ছেলের কাছেই এতদিন ছিলাম, ওদের আমাকে রাখতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার আর সংসার জীবনে থাকতে ইচ্ছা করছে না। আমার ইচ্ছা শেষ জীবনে মায়ের একটু সেবা করে আর এই গরিব বাচ্চাদের মা হয়ে থাকতে চাই। কথাটা তুমি মন্দ বলনি। এখানে একজন রান্নার লোক ও কাজের লোক, তাদের সব কাজ করে দিয়ে চলে যায়, আর অভিভাবক বলতে আমি। ওরা যদি মাতৃস্থানীয় কাউকে পায় তবে ওদের জন্য ভালোই হবে। ঠিক আছে, আমি কমিটির সাথে কথা বলে তোমাকে জানাবো। তবে তোমার ছেলেরা রাজি হবে তো? ওটা ভাববেন না মহারাজ, আমি ম্যানেজ করব। ফেরার পথে রানু বলল, ও তুই এর জন্য এখানে আসতে চেয়েছিলিস? আচ্ছা, তুই ছেলেদের কাছে থাকতে না চাস, আমার কাছে চল না। না রে, এত ভালো সুযোগটা আমি ছাড়তে চাই না। সপ্তাহখানেক পরে মহারাজ ফোন করে জানতে চাইলেন আমি কবে আসব। আরও বললেন, এখানে একটি চৌকি আর টেবিল ছাড়া আর কিছু নেই। আমি জানালাম আমি পরশু আসছি, আর আমার যা দরকার আমি নিয়ে আসব। ঠিক আছে, এসো, আমি ঘর পরিষ্কার করে রাখব। কুণালদের রাতে জানাতে গেলে কুণাল বলল, কেন, এখানেই তো থাকতে পারতে। বললাম, তোমার মতামত জানতে চাইনি, আমার মতটা তোমাকে জানালাম। আসার দিনও আসতে চেয়েছিল, আমি অফিস কামাই করতে বারণ করলাম। কুণাল বলল, মাসে মাসে গিয়ে তোমাকে টাকা দিয়ে আসব। তোমার কাছে আমাদের এতদিন থাকতে দিয়েছ, এটাই অনেক, টাকা দিতে হবে না। তবে কোনো সময় দরকার পড়লে তোমাদের 2 ভাইয়ের কাছে চেয়ে নেব। তখন থেকেই আমি এখানে আছি। তবে এখন আর ছেলেদের উপর কোনো রাগ বা অভিমান নেই। ওদের কাছ থেকে এই আঘাতটুকু না পেলে আমার শেষ জীবনটা এত সুখ ও আনন্দের হতো না। স্বনির্ভর হয়ে থাকাটা যে কত সুখের তা আমি এখন বেশ বুঝতে পারি, আর এটা সম্ভবই হয়েছে ওদের জন্য। ওদের আমি প্রাণ ভরে আশীর্বাদ করি, ওরা সুস্থভাবে সুখে ও আনন্দে থাকুক।